নুসরাত সহ সবাই অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তারা বোঝার চেষ্টা করছে ইরফান কথাটা কার উদ্দেশ্যে বলল। সবার মাথা হঠাৎ একটা প্রশ্ন আসে, ফারাহ মায়রা কেউ একজন। ফারাহর সাথে শুদ্ধ স্যারের একটা সম্পর্ক আছে। শুদ্ধ স্যার আবার ইরফান স্যারের ভাই। কাহিনী হলো ঘুরে উল্টো মায়রা ইরফানের কেউ। নুসরাত ভুরু কুচকে তাকায়। আপাতত তার মাথায় যা আসলো সে ভাবনা থেকে মায়রাকে প্রশ্ন করে, এটা তোমার বড় ভাই নাকি মায়রা? নুসরাতের কথা শুনে মায়রা চোখ বড় বড় করে তাকায় নুসরাতের দিকে। এরপর দৃষ্টি ঘুরে ইরফানের দিকে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে মায়রাকে সবাই চুপ থাকতে দেখেও বুঝলো নুসরাত ঠিকই ধরতে পেরেছে। সবাই একটু অবাক হয়ে ইরফানের বোন মায়রা ভাবে। তবে মায়রা ইরফানের আত্মীয় হতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক তো নুসরাতের কাছে লাগছে। সে যে এই স্যারের নামে একটু একটু বদনাম করেই ফেলেছে মায়রার কাছে। কাঁদো কাঁদো মুখ করে মায়রার কানে কাছে গিয়ে আবারও ফিসফিসে বলো, তোমার ভাই নাম্বার 1 ভালো মায়রা, এখন বাই। শাহেদ তো রীতিমতো ঘামছে। এই ডিপজলের বোনের দিকে তাকিয়েছিল, জানলে তো তাকে এই স্যার চিবিয়ে খাবে। শাহেদেদের রেখে দ্রুত পায়ে জায়গা একটা প্রস্থান করেন। একে একে সবাই চলে যায়। মায়রা ভুরু কুচকে ইরফানের দিকে তাকিয়ে আছে। তাকে কলেজে নিয়ে আসেনি ভাবতে মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করলো। উদ্দেশ্য কলেজে যাবে। এই লোকটা এই ভার্সিটির টিচার, জানলে তো জীবন আসতো না এখানে। ইরফান মায়রাকে কিছু বলল না, খুব সুন্দরভাবে মায়রার পিছু পিছু হাঁটে। মায়রা বুঝতে পারলো ইরফান তার পিছু পিছু আসছে। মায়রার পায়ের গতি বাড়ায়, তবে ইরফানকে পিছিয়ে ফেলতে পারে না। ভার্সিটি থেকে বেরিয়ে কয়েক পা এগিয়ে যেতে ইরফান মায়রা টেনে একটা ভিতরে দিকে রাস্তায় নিয়ে যায়। মায়রা চেঁচিয়ে উঠতে নিলে ইরফান মায়রার মুখ চেপে ধরে। সেকেন্ড পেরোতে ইরফান মায়রার মুখ থেকে হাত সরিয়ে নেয়। ফাঁকা হলেও মানুষ আছে। মায়রা নিজেও আর চেঁচালো না। ইরফানকে সরিয়ে তার কলেজের দিকে যেতে চায়, কিন্তু ইরফান মায়রা হাত টেনে শক্ত কণ্ঠে বলে, এখানে এসেছো কেন? মায়রা বিরক্ত হয়ে বলে, আমার হাত ছাড়ুন, আমি কলেজে যাব। ইরফান কিছু বলল না, হাত ছেড়ে দিল। গো। মায়রা ইরফানের দিকে তাকালো না, হাঁটতে লাগলো। ইরফান মায়রার পিছু পিছু হাঁটে। ইরফানদের ভার্সিটি থেকে 10 মিনিট হাঁটলি মায়রাদের কলেজ। মায়রা কলেজ গেটের ভিতরে ঢুকলে ইরফান সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। মায়রা দ্রুত পা চালায়। এখন একটু সময় আছে, ফার্স্ট ক্লাস হয়তো এখনও শুরু হয়নি। তাড়াহুড়ো যেতে গিয়ে মায়রা কারোর সাথে ধাক্কা খেয়ে দুপা পিছিয়ে যায়। সামনে তাকিয়ে দেখে তার এক ম্যাডাম। জিভে কামড় দিয়ে অনুতপ্ত স্বরে বলে, সরি ম্যাম। মায়রাদের বায়োলজি ক্লাস নেয় এই ম্যাম, অন্তরা নাম তার। এখন তো এই ম্যাম এর ক্লাস, কোথায় যায় তাহলে? মায়রা গলা ঝেড়ে জিজ্ঞেস করে, ম্যাম আপনার কিছু লাগবে? মায়রা অন্তরার মুখের দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। এই ম্যামকে খুব বেশি বয়স লাগে না, বরং ইয়াং লাগে। অন্তরার চোখে মুখে কিছুটা বিরক্ত। দ্রুত পায়ে বাইরে যেতে যেতে বলে, না, ক্লাসে যাও। মায়রা মাথা নেড়ে কলেজে মাঠ পেরিয়ে ক্লাসরুমের দিকে যায়। অন্তরা বাবা গ্রাম থেকে এসেছে, এজন্য মূলত মেয়েটা তার বাবাকে বাসার চাবি দিতে বেরিয়ে যাচ্ছে। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে ব্যাগ থেকে চাবি বের করে। এরপর সামনে তাকিয়ে কলেজ গেটের বাইরে এক পা রাখতে গিয়ে তার পা থেমে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় গেটের ডান পাশে দাঁড়ানো ইরফানের দিকে। ইরফান মাথা নিচু করে ফোনে কারোর সাথে কথা বলতে ব্যস্ত। অন্তরা গেটের হাতল শক্ত করে ডান হাতে চেপে ধরে। চোখ জোড়া পানিতে টইটুম্বুর। বিড়বিড় করে, ইরফান। অন্তরা নিজেকে সামলে নিল। ব্যাগ থেকে একটা মাস্ক বের করে দ্রুত পরে নেয়। এরপর গেটের বাইরে পা রাখে। গেটের বাম পাশে গিয়ে দাঁড়ায় অন্তরা। ইরফান এখনও মাথা নিচু করে কারোর সাথে কথা বলছে, বা হাতে প্যান্টের পকেট। অন্তরা কতক্ষণ যে তাকিয়ে রইল ইরফানের দিকে। ইরফানের কথা বলতে বলতে একবার কলেজ গেটের ভিতরে তাকায়। মায়রাকে হেঁটে যেতে দেখলো, চোখ সরালো না। মায়রার দিকে চেয়ে ফোনে কথা বলতে লাগলো। মায়রা ক্লাসরুমের ভিতরে চলে গেলে ইরফান সামনে এগোয়। অন্তরা নিশ্চুপ চোখে ইরফানের পানে চেয়ে রইল। ইরফান তাকে পাশ করে সামনের দিকে এগিয়ে যায়। অন্তরা তাকিয়ে রইল। ইরফানের যতক্ষণ দেখা যায় দেখলো মেয়েটা। চোখ জোড়া আবারও ঝাপসা হলো। ইরফান আশেপাশে একবারের জন্য তাকায়নি। এটা দেখে অন্তরা ঝাপসা চোখে একটু হাসলো, বিড়বিড় করলো, একটু বদলাওনি ইরফান? ভাবনার মাঝে অন্তরার ফোনে কল আসে। মেয়েটা কয়েকবার পলক ঝাপটায়। এতবার দ্রুত ব্যাগ থেকে ফোন বের করে রিসিভ করে কানে দেয়।
ওপাশ থেকে তার বাবা জানায় তিনি অন্তরার বাসার সামনে দাঁড়িয়ে আছে। অন্তরা হতাশার নিঃশ্বাস ফেলে। এখন সে কিভাবে যাবে? তার ক্লাস আছে। বাবাকে একটু অপেক্ষা করতে বলে কল কেটে দেয়। এরপর তার ছোট বোন নুসরাতের কাছে কল করলে কল রিসিভ হয় সাথে সাথেই। নুসরাত জানায় তার ক্লাস ক্যান্সেল হয়ে গিয়েছে। অন্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নুসরাত তার কলেজের সামনে আসতে বলে সে বলে অন্তরা যে কষ্ট করে দিয়ে আসে, সে গুরুত্বপূর্ণ কাজে আটকে গিয়েছে। অন্তরা উপায় না পেয়ে নুসরাতের ভার্সিটির দিকে এগিয়ে যায়। হঠাৎ মাথায় আসলো ইরফান এখানে কেন এসেছিল। কথাটা ভাবতে একটু অদ্ভুত লাগলো। আবার ভাবলো কাজ থাকতেই পারে, সে তো জানে না। কত বছর হয়ে গেল যোগাযোগ নেই। নিজেকে সামলে নিয়ে দূরত্ব পা চালায়। ফারাহ ক্লাস শেষে দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। সামনে শুদ্ধকে দেখে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়ে। পাশ কাটিয়ে যেতে নিল শুদ্ধ ফারাহর সামনে দাঁড়িয়ে যায়। ফারাহ আবার শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আবারও একই কাজ করে। ফারাহ রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মৃদু হেসে বলে ক্লাস করে যাবে, এসো। ফারাহ শক্ত গলায় বলে আমি তোমার ক্লাস করব না, সরে দাঁড়াও। শুদ্ধ ফারাহর দিকে একটু এগিয়ে এসে বলে আমরা তোমাকে মারাত্মক জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ফারাহ, পাখি কেনাই। ফারাহ থতমত খেয়ে তাকায় শুদ্ধর দিকে। বিরক্ত হয়ে বলে তুমি সরে দাঁড়াও তো, মায়েরা এসেছে, ওকে আমাদের ভার্সিটি ঘুরিয়ে দেখাবো। শুদ্ধ কিছু একটা ভেবে বলে ফারাহ তুমি তো আমার সাথে ভালোভাবে কথা বলতে পারো না। তুমি জানো সামিরা মেয়েটা ভীষণ ভালো, এর ব্যবহার এত অমায়িক। ফারাহ অবাক হয়ে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ মোটেও মজা করছে না। শুদ্ধ আবারও মৃদু হেসে বলে সামিরার মতো মেয়েকে যে কেউ পছন্দ করবে। কিন্তু ফারাহ মৃদু হেসে বলে বুঝেছি শুদ্ধ ভাইয়া, তোমার জন্য শুভকামনা। তোমার হবু বউ এত ভালো মানুষ, তোমাকে আর দুঃখ ছুঁতে পারবে না। ফারাহ মুখে ভাইয়া ডাক শুনে শুদ্ধ বিরক্ত হলো। ফারাহ হাত টেনে বলে ফারাহ আমি যা বলি সবসময় তার উল্টাটা তোমাকে শুনতে হয়। কথাটা বলে আশেপাশে তাকিয়ে ফারাহ হাত ছেড়ে দিল। ফারাহ চোখ পানিতে টইটুম্বুর, মাথা নিচু তার। শুদ্ধ কিছু বলার আগে ফারাহ মাথা নিচু করে নীরবে ক্লাসরুমে গেল। শুদ্ধ একটু হাসলো। এতপর সেও ক্লাসরুমে প্রবেশ করে। ফারাহ চুপচাপ মাথা নিচু করে বসে আছে। শুদ্ধ ক্লাস নেওয়া ফাঁকে ফাঁকে ফারাহর দিকে তাকায়। মেয়েটা একবারও মাথা তুলে তাকায়নি। শুদ্ধর কথা বলতে বলতে ফারাহর পাশে এসে দাঁড়ায়। ফারাহ খাতা নজর করলে দেখলো ফারাহ পুরো খাতায় লিখে ভরে ফেলেছে শুদ্ধ ভাই তুমি আমার। শুদ্ধ এটা দেখে না হেসে পারল না, তবে শব্দ করে হাসল না। শব্দহীন হেসে সামনে চলে যায়। ক্লাসের শেষে ফারাহ ক্লাসরুম থেকে বেরোলো। শুদ্ধকে আবারও তার সামনে দাঁড়াতে দেখে মাথা নিচু করে নিল। শুদ্ধ হেসে বলে আমার রুমে এসো। ফারাহ মাথা নিচু করে বলে মায়েরা ওয়েট করছে আমার জন্য। শুদ্ধ ফারাহর পিছনে দাঁড়িয়ে বলে ইরফান গিয়েছিল মায়েরার কাছে, তুমি এসব চিন্তা ছেড়ে আমার রুমে এসো। সামিয়াকে একবার ডাকলেই চলে আসে। ফারাহ পিছু ফিরে তাকায় শুদ্ধর দিকে। চোখ জোড়া পানি চিকচিক করছে। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে বেশি ভালোবাসা রাখার পাত্র অর্ডার করতে হবে মনে হচ্ছে, আমি তো রাখার জায়গা পাচ্ছি না। ফারাহ এবার কিছু বলল না, মাথা নিচু করে নিল। শুদ্ধ হেসে বলে তুমি জানো তো আমি কেমন, তবু ওই মিথ্যা কথাগুলো শুনে কান্না করো কেন। ফারাহ হঠাৎই শব্দ করে হেসে ফেলে। নিজেকে সামলে বলে দেখবে। শুধু ভুরু কুচকে বলে কি। ফারাহ আশেপাশে খেয়াল করলে দেখলো শাহেদ হেঁটে এদিকে আসছে। ফারাহ শুদ্ধর সামনে থেকে সরে গিয়ে হাত উঁচিয়ে ডেকে বলে এই শাহেদ, তোকে তো মারাত্মক হ্যান্ডসাম লাগছে। ফারাহ ডাকে শাহেদ ফোন থেকে চোখ তুলে তাকায়। ভুরু কুচকে এগিয়ে এসে বলে তোরে কোনো ভূতে ধরেছে। ফারাহ এসে বলে তুই আসলে সুন্দর, এটা অস্বীকার করবি। আমার যদি তোর মতো একটা জামাই হতো হাউ সুন্দর হতো বল। শাহেদ বিরক্ত চোখে চেয়ে আছে ফারাহর দিকে। সে সুন্দর, মেয়েরা এক দেখায় পছন্দ করবে, এটা অস্বীকার করার মতো নয়। কিন্তু এই সেমরি তারে এইসব গান শোনায় কেন। পিছন থেকে শুধু রেগে বলে তুমি এই ভার্সিটির সবচেয়ে বিচ্ছিরি ছেলে, রাইট। শাহেদ ফারাহ থেকে একটু পিছনে শুদ্ধকে দেখে থতমত খেয়ে একটা সালাম দেয়। শাহেদ ঢোক গিলে বলে স্যার আসছে। কথাটি বলেই যেন পালালো। কি জ্বালা, ফ্রেন্ডের ফিয়ান্সি স্যার হলে বহুত প্যারা। শুদ্ধ পিছন থেকে দাঁতে দাঁত চেপে বলে
তোমার ওর মতো জামাই চাই ফারাহ পাখি? ফারাহ হাসলো, শুদ্ধকে উত্তর না দিয়ে হুট করে দৌড় দিল, সিঁড়ি বেয়ে নামতে লাগলো। একবার পিছে ফিরে বলে, মানুষ কারণ ছাড়াই রেগে যায়। কি একটা অবস্থা! শুদ্ধ গম্ভীর চোখে ফারাহর দিকে চেয়ে দেখলো, কি সুন্দর ফুরফুরে মেজাজে গরম করে দিয়ে চলে গেল। তার না হওয়া বউটা অন্তরা ভার্সিটি প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে। বারবার নুসরাতকে কল করছে, তার খবর নেই, মেজাজ খারাপ হচ্ছে। এই মেয়ে কোথায়? তাকে আসতে বলে এখন উদাও হয়ে গিয়েছে। একের পর এক কল করতে থাকে নুসরাতকে। তার ক্লাস টাইম চলে যাচ্ছে। হঠাৎই কিছুটা দূরে ইরফানকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান এখানে কেন? মুখে মাস্ক তো ফেলে দিয়েছে। কি করবে ভেবে না পেয়ে দ্রুত উল্টে ঘুরে হাঁটতে লাগলো। কিছু দূর যেতে শুদ্ধর গলা পায়, তুই অন্তরা না? অন্তরা পা থেমে যায় কিছু সময়ের জন্য, কিন্তু একেবারে থেমে যায় না, আবারও দূরত্ব পায় চালায়। শুদ্ধ ভুরুকুচকে অন্তরার পিছে পিছে আসতে থাকে। এই অন্তরা বলতে বলতে অন্তরার সামনে এসে দাঁড়ায়। অন্তরা শুদ্ধকে দেখে দাঁড়িয়ে পড়ে। শুদ্ধকে ভুরুকুচকে বলে, পালাচ্ছিস কেন? অন্তরা শুদ্ধ দেখেছে, কাঁদো কাঁদো মুখ করে বলে, একটা কফি শপে বসে কথা বলবো পরে, এখন যাই দেখি সর। শুদ্ধ ভুরুকুচকে অন্তরাকে আটকে বলে, আরে কি পালাই পালাই করছিস? অনেক দিন পর দেখা হলো, কিন্তু তুই এখানে কেন? অন্তরা অশান্ত কণ্ঠে বলে, কাজ ছিল, যেতে দে। ইরফান এখানে কেন? শুধু চোখ ছোট ছোট করে তাকায় অন্তরার দিকে। ইরফানকে দেখে পালাচ্ছিস? এবার বুঝলো কাহিনী, হেসে বলে, এই ভার্সিটি টিচার মোড়া, কিন্তু তুই ইরফানকে দেখে পালাচ্ছিস কেন? তোদের ব্যাপার স্যাপার বুঝি না বাপ। কথাটা বলি সামনে তাকে ইরফানকে খুঁজলো, না পেয়ে হতাশ হলো। অফিস রুমে চলে গিয়েছে হয়তো, কিন্তু তাতে কি? ইরফানকে ডাকতে তো আর ইরফানকে লাগবে না, সাথে তার মুখ আছে। এতবার মিটিমিটি হেসে তার হাত উঁচিয়ে ডাকে, এই ইরফান শোন, দেখ অন্তরা মামুনি পা রেখেছে আমাদের ভার্সিটিতে। অন্তরা চোখ বড় বড় করে তাকা। দ্রুত শুদ্ধকে পাশ কাটিয়ে শুদ্ধের পিছনে লুকিয়ে শুদ্ধর পিঠে শার্ট খামছে, রেগে বলে, থাপ্পড় খাবি? ওকে ডাকিস না। শুদ্ধ ছাদ করে উঠল, এই সর সর, আমারে ধরিস না। করেছেটা কি? আর আয় তা না হব, এমনিতেই শুধু কাঁদে। তাকে এক মেয়ে ধরে এভাবে টানছে দেখলে তো হয়ে গেল। সাজিদ আর নুসরাত এদিকে আসছিল। নুসরাত কান্নার ভান করে বলছিল, মায়রার ভাইয়ের নামে আমিও বদনাম করে ফেলেছি, এখন ইরফান স্যার আমাকে কি করবে তোর? সাজিদ বিরক্ত হয়ে বলে, মাইয়া মানুষের ঢং দেখলে গা পিত্তি জ্বলে ওঠে, বালের মাইয়ারা সব। সাজিদের কথাটা শুদ্ধ কানে যায়, আশেপাশে চোখ বুলিয়ে বলে, আরে আমার যমজ ভাই পাইছি, মনের কথা বলে দিল, আয় ভাই বুকে আয়। শুদ্ধর কথা শুনে সাজিদ আর নুসরাত দুজনে তাকায়। শুদ্ধ সাজিদকে দেখে থতমত খেয়ে তাকায়। ভার্সিটি স্টুডেন্টদের কাছে সে মোটো এত ফিরি না। সাজিদ নুসরাত দুজনে একটু অদ্ভুতভাবে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করলো। সাজিদ নুসরাতকে এগিয়ে এসে শুদ্ধকে সালাম দেয়। শুদ্ধ মুখবায় স্বাভাবিক করে খুব ভদ্রভাবে সালাম এর উত্তর দিল। পিছন থেকে ফারাহ এগিয়ে এসে শুদ্ধের পিছনে অন্তরাকে দেখে অবাক হয়, তবে এত না ভেবে মৃদু হেসে বলে, আপু কেমন আছো? অন্তরা শুদ্ধর আড়ালে দাঁড়িয়ে ছিল। শুদ্ধর শার্ট থেকে হাত অনেক আগে সরিয়ে নিয়েছে। এই বেয়াদব যা এমনি এমনি কাহিনী করবে। ফারাহ ডাকে অন্তরার পাশে ফিরে বলে, এই তো ভালো, তুমি কেমন আছো? শুদ্ধ উল্টো ঘুরে চোখ ছোট ছোট করে একবার অন্তরার দিকে তাকায়, একবার ফারাহর দিকে তাকায়। সাজিদ আর নুসরাত যেতে গিয়েও থেমে যায় অন্তরার গলা পেয়ে। তারা অন্তরাকেই খুঁজছিল। ফারাহর পাশে এসে দাঁড়ায় দুজন। শুদ্ধ চিন্তিত কণ্ঠে অন্তরা আর ফারাহর উদ্দেশ্য বলে, তোরা একে অপরকে কিভাবে চিনিস? অন্তরা উত্তর দেয়, নুসরাত আমার ছোট বোন, আর নুসরাতের সব ফ্রেন্ডরা আমার ছোট ভাই বোন। কথাটা বলে শুদ্ধ আড়াল থেকে দেখার চেষ্টা করলো ইরফানের আছে কিনা। শুদ্ধ বুঝলো এদের সম্পর্ক। অন্তরাকে উকি মারতে দেখে হেসে বলে, আরে ইরফান নাই, তখন এমনি বললাম, আমার কথা বিলিভ করিস? দেখ ভালো লাগতো, আজকাল সবাই ভিলেন হয়ে যাচ্ছে, মনে হয় আমার একটা সঙ্গী পেলাম। ফারাহ প্রশ্নোক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। অন্তরার সাথে শুদ্ধ কি কানেকশন?
কথা শোনা তো মনে হচ্ছে তারা অনেক পরিচিত। অন্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলে শুদ্ধর দিকে কটমটো দৃষ্টিতে তাকে মেজাজ দেখিয়ে বলে, কুকুরের লেজ আসলেই সোজা হয় না, সেটা তাকে দেখেই উপলব্ধি করলাম। শুদ্ধ থতমত খেয়ে তাকায়। তার স্টুডেন্টসের সামনে তার ইজ্জত খেয়ে দিবে নাকি? অন্তরার দিকে তাকে সিরিয়াস হয়ে বলে, অন্তরা চল যাই। অন্তরা ভুরু কুচকে বলে, কোথায়? তোর চোখের ছানি কাটাতে। আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? আমার মায়ের চোখে ছানি পড়ছে। টাকা নিয়ে চিন্তা করিস না, আমি খরচ দিব। আয় আয়, লেট করিস না। অন্তরা বিরক্ত হয়ে বলে, আমার চোখে ছানি পড়েনি, তুই যা তো। শুদ্ধ হাত ঝাড়া দিয়ে বলে, আরে পাগলেরা স্বীকার করতে পছন্দ করে না, তারা পাগল। তুই আয়। জর্জান্ত কিউট একটা ছেলেকে তুই কুকুর দেখছিস না? মারাত্মক অধপতন হয়েছে তোর চোখের, আমি সহ্য করতে পারছি না। আয় মা। শুদ্ধর কথা শুনে নুসরাত, ফারাহ আর সাজিদ শব্দ করে হেসে ফেল। অন্তরা কটমটো দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ পাত্তা দিল না, মিটিমিটি হাসছে সে। ফারাহর দিকে তাকে অন্তরাকে দেখিয়ে বলে, ফারাহ, এটা তোমার 2 নাম্বার শাশুড়ি। ফারাহ কৌতূহল চোখে অন্তরার দিকে তাকায়। অন্তরা ভুরু কুচকে শুদ্ধর দিকে তাকিয়ে প্রশ্ন করে, ফারাহ তোর কে হয়? শুদ্ধ ফারাহর দিকে তাকিয়ে হেসে বলে, আমার বাড়ির কাজের লোক। সুন্দর না? ফারাহ রেগে তাকায় শুদ্ধর দিকে। অন্তরা বিরক্ত হলো। একে তো দুঃখে জিজ্ঞেস করলো। নুসরাত আর সাজিদ একটু অবাক হয়। শুদ্ধকে এই রূপে কখনো দেখা যায়নি। দুজনেই ফারাহর মুখে দিকে তাকায়। সাজিদের মনে মনে হাসছে ফারাহর অবস্থা দেখে। নুসরাত মিটিমিটি হেসে ফারাহর কানে কাছে গিয়ে বলে, শুদ্ধ স্যারের রুচি তো সেই লেভেলের ভার্সিটির মেয়েদের কাজের মেয়ে হিসেবে রেখেছে। ফারাহ রেগে তাকায় নুসরাতের দিকে। নুসরাত মেকি হেসে অন্তরার পাশে এসে দাঁড়িয়ে বলে, আপু চাবি দাও। অন্তরা নুসরাতের কান টেনে ধরে, রেগে বলে, কতগুলো কল করেছি দেখ তো। নুসরাত অসহায় চোখে তাকায়। শুদ্ধর দিকে তাকালে দেখল ভুরু কুচকে চেয়ে আছে তাদের 2 বোনের দিকে। নুসরাত ইনোসেন্ট মুখ করে বলে, ফোন সাইলেন্ট ছিল, কান ছাড়ো আপু। অন্তরা নুসরাতকে কান ছেড়ে নুসরাতের হাতে ঘরে চাবি দিয়ে বলে, বাবা ওয়েট করছি, দ্রুত বাড়ি যা। সাজিদের দিকে তাকিয়ে বলে, সাজিদ ওকে একটু নামিয়ে দিয়ে আয় ভাই, আমার টাইম নেই। সাজিদ মাথা নেড়ে বলে, যাচ্ছি আপু। এরপর অন্তরা ফারহার দিকে তাকিয়ে বলে, একদিন আমাদের বাড়িতে আসবি, এখন আমি যাচ্ছি, টাইম নেই। ফারহা অন্তরার হাত ধরে শুদ্ধকে দেখিয়ে বলে, আপু উনি তোমার কে হয়? অন্তরা শুদ্ধ দিকে তাকিয়ে হেসে বলে, আরে ও আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড। কিন্তু এই বাদরটা তোর কে হয়? ফারাহ অন্তরার মুখে বাদর শুনে একটু হাসলো। সাজিদ আর অন্তরা শুদ্ধর দিকে তাকালো। কথার ধরনে বুঝলো অন্তরা শুদ্ধর বন্ধু। শুদ্ধ খুবই বিব্রত বোধ করলো। এই বেয়াদব মহিলা স্টুডেন্টের সামনে তার ইজ্জত খেয়ে দিচ্ছে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে অন্তরার উদ্দেশ্যে বলে, ফারাহ ফাইজের বোন গদ্ধব। অন্তরা শুদ্ধর কথা শুনে অবাক হয়ে তাকায় ফারাহর দিকে। মাথায় হাত দিয়ে বলে, ফারাহকে তো সেই কবে থেকে চিনি, কিন্তু ফাইজের বোন আমাকে বলবি না? ফারাহর বোকা চোখে তাকালো। তার ভাইয়ের ফ্রেন্ড অন্তরা আপু। শুদ্ধ একটু আড়ালে গিয়ে ইরফানের কল করে বাইরে আসতে বলে দ্রুত। অন্তরা নুসরাত আর সাজিদকে পাঠিয়ে ফারাহকে থেকে বিদায় নিয়ে দ্রুত ভার্সিটি থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। শুদ্ধ পিছন থেকে বলে, অন্তরা দাঁড়া, ইরফান আসছে। অন্তরা দাঁড়ালো না, পায়ের গতি আবারও বাড়ালো। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আরে ইরফান মন খারাপ করবে রে, দেখা করে যা। অন্তরা বিড়বিড় করলো, করুক, তাতে আমার কি। ফারাহ এবার শুদ্ধকে দেখলো, আরেকবার অন্তরাকে দেখলো। কিছুক্ষণের মাঝে ইরফান এসে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন? হতাশে বলে, চলে গেল তো, লেট করে ফেলেছিস। ইরফান ভুরু কুচকে বলে, কে? শুধু চরম মন খারাপে ভান করে বলে, তোর জান প্রাণ অন্তরা। ইরফান বিরক্ত চোখে তাকালো শুদ্ধর দিকে। এতবার দূরত্ব চোখ ঘুরিয়ে আশেপাশে তাকে গম্ভীর গলায় বলে, হওয়ার কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে শুদ্ধ দিকে তাকিয়ে রেগে বলে, থাপ্পড় খাবি? ফান করার লিমিট রাখতে পারিস না? শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে, দেখতে না পেয়ে কষ্ট হচ্ছে বুঝি? আফসোস হচ্ছে, অন্তরা কিন্তু বিয়ে করেনি এখনো, আফসোস করিস না। ইরফান বিরক্ত হলো, তবে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজলো বোধহয় অন্তরাকে। শুধু ইরফানের দিকে চেয়ে আবারও মিটিমিটি হেসে বলে, আহারে ভালোবাসা, মাইয়াটা যে কি হবে দেখি, মাইয়ার যেন ছেলে খুঁজতে হবে। এরপর চুলের ভাঁজে হাত চালিয়ে হাসতে হাসতে বলে, তুই কি
পছন্দ করে দিবি? দিতেই পারিস, হাজার হোক তোর নাম ধাম বউ। ইরফান রেগে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আর একটা ফালতু কথা উচ্চারণ করে থাপ্পড় খাবি বেয়াদব। তীব্র বিরক্তে শুদ্ধকে ছেড়ে উল্টো করে অফিসের রুমের দিকে গটগট পায়ে চলে যায়। ফারাহ অবাক হয়ে তাকিয়ে আছে। সব তার মাথার উপর দিয়ে গেছে। অন্তরা আপু ইরফান ভাইয়ের সাথে কথা বলল না? আবার শুদ্ধ কথাগুলো কেমন যেন ঠেকলো, যদিও শুধু মজা করে, তবু ফারাহর কেমন যেন লাগলো। সব থেকে বড় কথা, অন্তরাপুর বিয়ে করেনি এখনো, বয়স প্রায় 26+। এটা নিয়ে নুসরাত মাঝে মাঝে বলে, অন্তরাপুর বাবার সাথে এটা নিয়ে মাঝে মাঝে ঝামেলা লেগে থাকে। তবে কি ইরফান ভাইয়ের কারণ? শুদ্ধর দিকে তাকিয়ে দেখলো শুদ্ধ হাসছে। ফারাহ চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, অন্তরাপু আর ইরফান ভাইয়ের মাঝে কি কিছু ছিল শুদ্ধ ভাই? শুদ্ধ ফারাহর দিকে তাকিয়ে ফারাহর কৌতূহল মুখে দেখে আবার হেসে ফেলে। এতপর হেয়ালি করে বলে, মারাত্মক কিছু ছিল ফারাহ, সেসব বলে শেষ করা যাবে না। ফারাহ অদ্ভুতভাবে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর হেয়ালি পড়া বিরক্ত হলো। এই লোক জীবনও সিরিয়াস হয় না। অন্তরা আপু এখনও বিয়ে করেনি, এটা নিয়ে আঙ্কেলের সাথে অনেক ঝামেলা হয় ইরফান ভাইয়ের কারণে। শুদ্ধ ভুরু কুচকে তাকালো ফারার দিকে। এতপর বলে, অন্তরার সাথে তোমার কবে থেকে পরিচয়? নুসরাতের সাথে কলেজে পরিচয় হয়েছিল, তখন থেকে অন্তরা আপুকে চিনি। আপু খুব ভালো মনের মানুষ। শুদ্ধ মৃদু হাসলো। এতবার টপিক এড়িয়ে বলে, তোমার আর ক্লাস আছে? ফারাহ ভুরু কুচকে বলে, ক্লাস আছে। তুমি টপিক চেঞ্জ করছো কেন? বলো, অন্তরা আপু ইরফান ভাইকে ভালোবাসতো তাই না? শুদ্ধ মৃদু হেসে বলে, এরপর হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, আমার ক্লাস আছে, তুমি ক্লাসে যাও। কথাটা বলে এগিয়ে যেতে নিলে ফারাহ দ্রুত শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, অর্ধেক বলে যাচ্ছ কেন? ইরফান ভাইও ও কি অন্তরা আপুকে ভালোবাসে? শুদ্ধ হেসে বলে, মারাত্মক। ফারাহ মাথা ঘোরে। শুদ্ধ কি বলছে কিছুই বুঝতে পারছে না। অবাক হয়ে বলে, তাহলে তারা আলাদা কেন? আর মায়রার কি হবে? শুদ্ধ হেসে বলে, তুমি আর আমি মিলে মায়রার জন্য পাত্র খুঁজবো, যাবে না আমার সাথে? ফারাহ সব গোলমেলে লাগে। বিস্ময় কণ্ঠে বলে, আসলে ইরফান ভাই আর অন্তরা আপু একে অপরকে ভালোবাসে। শুদ্ধ ফারাহর পাশে কাটিয়ে যেতে যেতে বলে, বাসে বাসে আমিও তো ভালোবাসি অন্তরাকে, বাট ধরনটা জাস্ট ডিফারেন্ট। কথাটা বলে শুধু পিছিয়ে এসে ফারাহর সামনে দাঁড়ায় সিরিয়াস কণ্ঠে, তবে মুখে হাসি নিয়ে বলে, তোমার কোশ্চেন অনেক ফানি ছিল ফারাহ। ইরফান ভাইকে ভালোবাসার মতো মানুষ নয়, বুঝলে? আমার অন্তরার জন্য ভীষণ আফসোস হয়। ও বেচারি এক পাথরকে ভালোবেসে নিজের লাইফ নষ্ট করেছে। একটু থেমে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে এরপর ফারাহর দিকে তাকে ভীষণ সিরিয়াস হয়ে বলে, তুমি জানো ফারাহ, মায়রা ইরফানকে মাঝে মাঝে হার্টলেস বলে। আমিও হেসে উড়িয়ে দিই, বাট আমার নিজেরও ওকে হার্টলেস লাগে। মায়রার প্রতি ওর যে পজিটিভনেস দেখেছি ফার্স্ট এটাতে ভীষণ অবাক হয়েছিলাম, বাট এখনও মায়রা রিলেটেড 90% কাজগুলো একদম নিলিপ্ত থাকে, যেন মায়রা ওর কেউ না। একটু থেমে হতাশ কণ্ঠে বলে, শালা মাঝে মাঝে তো ইচ্ছে করে ওর হার্ট খুলে আমার হার্ট থেকে একটু ভালোবাসা ওকে ধার দিই। ফারাহ শুদ্ধর কথাগুলো মন দিয়ে শুনল, তবে লাস্ট কথাটা হেসে ফেল। শুদ্ধ ফারাহর দিকে তাকে মৃদু হেসে বলে, আমি কিন্তু আমার ফারাহ পাখিকে মারাত্মক ভালোবাসি। ফারাহ শুদ্ধ থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে নেয়। শুদ্ধ আর কিছু বলে না। ক্লাসের দিকে যেতে যেতে বলে, ক্লাস শেষে ওয়েট করবে। ফারাহ তাকিয়ে রইল শুদ্ধর পানে, ঠোঁটের কোণে হাসি। মায়েরা কলেজ শেষে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। চারিদিকে অনেক ভিড়। মেয়েটা চোখে মুখে ক্লান্তের সাথে বিরক্তি এক কোণায় দাঁড়িয়ে আছে। ভিড় কমলে রাস্তা নামবে বলে হঠাৎই কারো ধাক্কা খেয়ে মায়েরা ভিড়ের মাঝে উপরি হয়ে পড়ে যায়। ডান হাতে কবজিতে বেকায়দা লেগেছে। কয়েকজন মেয়ে মায়েরাকে ধরে ধরে দাঁড় করালো। মায়েরা ঠিক করে দাঁড়াতে পারছে না, মনে হচ্ছে পায়েও ব্যথা পেয়েছে। অন্তরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিল। এদিকটা ভিড় দেখে এগিয়ে আসে। মায়রাকে চোখ মুখ কুচকে কোনো রকম দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। কলেজে এর আগে মেয়েটা তার সাথে ধাক্কা খেয়েছিল। বোরকা হিসেবে মাটি লেগে আছে, ঠিক করে দাঁড়াতে পারছে না মেয়েটা। অন্তরা খারাপ লাগলো। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে? কয়েকজন মেয়ে অন্তরাকে বলে, মায়েরা পড়ে গিয়েছে। অন্তরা মায়েরার মাথায় হাত দিয়ে বলে, বেশি ব্যথা পেয়েছো নাকি? মায়েরা অন্তরার দিকে চোখ তুলে তাকায়। চোখের কোণে পানি, ব্যথায় চোখের কোণে পানি জমছে।
অন্তরা বুঝলো মেয়েটা ভালো ব্যথা পেয়েছে। এতবার বলে, তোমার বাসা কোথায়? মায়েরা মিনমিন করে তার বাসার ঠিকানা বলে। অন্তরা আশেপাশে তাকিয়ে বলে, তোমার বাড়ি কেউ নিতে আসে নাকি তুমি একাই যাও? মায়েরা এবারও ছোট করে উত্তর করলো, নিতে আসে, কিন্তু আজ এখনও আসেনি। অন্তরা কি করবে বুঝলো না। এভাবে মেয়েটাকে রেখে যেতে মন সায় দিচ্ছে না। যে বাড়ির ঠিকানা বলল সেটা তো মোটামুটি অনেক দূর। তার বাড়ির কাছেই তাদের কলেজে আরও দুটো মেয়ে সহ সেই নিজে মায়রাকে ধরে ধরে তার গাড়িতে বসায়। মায়েরা অবাক হয় অন্তরার ব্যবহারে। অপরিচিত এক মেয়েকে এভাবে কোনো স্টুডেন্টকে কোনো ম্যাডাম হেল্প করে? মায়েরা দৃষ্টিতে অন্তরা মৃদু হেসে বলে, আপাতত আমার বাড়ি গিয়ে রেস্ট নিও। আমার বাড়ি এখান থেকে খুব বেশি দূর নয়। ওখানে গিয়ে তোমার বাড়ি কাউকে ফোন করলে তোমাকে নিয়ে যাবে। তারা হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। মায়েরা ভীষণ অবাক হয়। অন্তরার ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। মায়েরা মেয়েটা অন্তরার চিনে নিয়েছে। কিছু স্টুডেন্টকে ক্লাসে নোটিশ করে যেমন, অন্তরা মায়েরাকে সেভাবে নোটিশ করেছে। দুটো কারণে অন্তরার চোখে পড়েছে মায়েরাকে। একটা, এই মেয়ে প্রচুর কথা বলে। বেশ কয়েকদিনে মেয়েটা পরিচিত মুখ হয়ে গিয়েছে। প্রচুর কথা বলার জন্য মায়েরাকে সবসময় প্রায় 90% পড়া ধরতে অন্তরা। মজার ব্যাপার, এই মেয়ে সব উত্তর ঠিকঠাক দিয়ে দিত। অন্তরার ভালো লেগেছে মায়েরা ভালো স্টুডেন্ট বলে। আরেকটি ভালো লাগার কারণ, মায়েরা মেয়েটা একদম তার ছোট বোন নুসরাতের মতো ভীষণ চঞ্চল। মায়েরা অন্তরার কাজে সহজ হলো। বুঝলো এই ম্যাডাম ভালো খুব। এতবার বলে, ম্যাডাম আপনার নাম কি? অন্তরা চোখে মায়েরার দিকে তাকিয়ে বলে, অন্তরা পড়লে কিভাবে তুমি? মায়েরা একটু ভেবে বলে, ম্যাম আমার মনে হয় আমাকে কেউ ধাক্কা দিয়েছে। অন্তরা হেসে বলে, তোমার শরীরে তো কিছুই নেই, তোমাকে ধাক্কা দিয়ে হবে নাকি? মায়েরা বিব্রত বোধ করে। অন্তরা গাড়ি স্টারিংয়ে ঘোরাতে ঘোরাতে প্রশ্ন করে, তোমাকে কে নিতে আসে? বাবা আসে, আজ হয়তো কাজে আটকে গিয়েছে। অন্তরা আর কিছু বলে না। ইরফান রাত 8টায় বাড়ি ফিরেছে। কলেজ শেষ করে অফিসে গিয়েছিল। তারেক নেওয়াজ ইরফানকে দেখে এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, মায়েরা কোথায়? ইরফানের পা থেমে যায়, ভুরু কুঁচকে তাকায় তার বাবার দিকে। তারেক নেওয়াজ দুপুরের পর ইরফানের নাম্বারে মেসেজ করে দিয়েছিল সে কাজে ব্যস্ত আছে। ইরফান যেন আজকে মায়েরাকে নিয়ে আসে। ভেবেছিল ইরফান মায়েরাকে ঠিক আনবে, কিন্তু সে বাড়ি ফিরে হতাশ হয়েছে। ইরফান মায়েরাকে আনেনি। রাত 8টা বাজতে চলল, অথচ মায়েরার কোনো খোঁজ নেই। টেনশন তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। ইরফান গম্ভীর গলায় বলে, আমাকে কেন আক্সড করছো? তারেক নেওয়াজ রেখে বলে, ফোন চেক করনি নাকি জেদ করে আনতে যাওনি? ইরফান বুঝতে পারছে না, প্রশ্নোত্তর চোখে চেয়ে বলে, ও কোথায়? তারেক নেওয়াজ রেগে বলে, নেইও বলে, ও আমার মেয়ে হলে সেই হিসাবে তো তোমার একটা দায়িত্ব থাকে। সবগুলো খেয়েছো। একটু থেমে বলে, ও তো তোমার বোঝা, তাই আনতে যাওনি তাই না? ভালো করেছো। কলেজ থেকে এখনও ফেরেনি। রাত বাজে 8টা। মেয়েটা কোথায় আছে কে জানে। আমার বন্ধু আমানতের এর কি হাল হলো আমার কাছে এসে? ইরফান তার বাবার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। ঢোক গিলে বেশ কয়েকবার। এরপর কোনো দিকে না তাকিয়ে সেভাবে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরফান দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। বারবার ঢোক গিলছে, চোখ জোড়া অসহায়তা। সে তো বিকেল থেকে একবারও ফোন তুলে দেখেনি। একবারও ফোন চেক করলে জানতে পারতো তার বাবা মায়েরাকে আনবে না। কথাটা ভাবতেই রাগে জ্বলন্ত গাড়ি স্টারিংয়ে একটা থাপ্পড় মারে। আশেপাশে চোখ বুলে মায়েরাকে খুঁজে গাড়ির স্পিড বাড়ায়। প্রায় অর্ধেক সময় মায়েরা কলেজের সামনে গিয়ে দাঁড়ালো। রাস্তা ফাঁকা। ইরফান দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কলেজে গেটের সামনে গিয়ে দাঁড়ায়। কেউ নেই তো। ইরফান ফাঁকা কলেজ মাঠে দিকে কেমন শূন্য চোখে তাকিয়ে রইল। চোখ দুটো অসম্ভব লাভ। দ্রুত পায়ে এগিয়ে গেল কলেজ গেটের সামনে। এখানে কি করে থাকবে? এতক্ষণ কেউ এখানে বসে থাকে? ইরফান ঢোক গিল। একদিনে কিছুক্ষণ সে অন্ধকারচ্ছন্ন মাঠটার দিকে চেয়ে থাকে, যেখান দিয়ে আজ সকাল মারা হেঁটে যাচ্ছিল ধীর পায়ে। ইরফান হঠাৎই কেমন করে যেন ডেকে উঠল, বাটফ্লার। ইরফান ভয়েস খুবই ক্ষীণ ছিল, চোখ দুটো অসম্ভব লাভ। হঠাৎই রাগে কলেজে গেটে একটা লাথি বসায়। আশেপাশে চোখ বুলিয়ে খোঁজে মায়েরাকে। রাস্তা একেবারে মানুষ নেই এমন নয়, টুকটাক লোকজন যাতায়াত করছে। একজন লোক এগিয়ে আসে। তিনি ইরফানকে কলেজ গেটে লাথি দিতে দেখে মূলত এগিয়ে এসেছে। ইরফান গাড়িতে ওঠার জন্য এগিয়ে যায়। লোকটি ইরফানকে দেখলো। দেখে তো ভদ্রই লাগে, আচরণ কেমন পাগলদের মতো লাগলো। পিছু ডেকে বলে,
এই যে ভাই, কোনো প্রবলেম? ইরফান দ্রুত পিছে ফিরে তাকায়, এগিয়ে এসে অশান্ত গলায় বলে, ও কোথায়? লোকটি অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে, বিব্রত বোধ করে বলে, কে? ইরফান হঠাৎই লোকটির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, বাসা কোথায়? লোকটি থতমত খেয়ে যায়। রাস্তা। ল্যাম্পপোস্টের আলো ইরফানকে স্পষ্ট না দেখে গেল মোটামুটি বুঝতে পারল ইরফান মুখবায়। ইরফান লোকটিকে চুপ থাকতে দেখে লোকটি কলার ধরে দাঁত চেপে বলে, অ্যান্সার মি ড্যামিড। লোকটি ইরফানের ভারী গলায় ভীষণ ভয় পায়। যেভাবে জেরা করছে মনে হচ্ছে সন্ত্রাস নয়, আইনের লোক। লোকটি ভীত স্বরে আঙ্গুল দিয়ে দেখালো 2 বাসা পরই তার বাসা। ইরফান লোকটিকে ধাক্কা দিয়ে বলে, যদি ওকে না পাই আজকে তোর শেষ রাত। কথাটি বলে গটগট পায়ে তার গাড়িতে উঠে পড়ে। লোকটি যেন অদ্ভুত চোখে তাকিয়ে দেখলো ইরফানকে, তেমনি ভয় পেল। তার আর শেষ রাত মানে বাসায় যাওয়ার প্রয়োজন। হাতে সিগারেট ছুঁড়ে ফেলে এক প্রকার দৌড় লাগালো বাসার গেটে। আজ 10টা তালা লাগাবে, দরকার পড়লে খাটের তলায় গিয়ে থাকবে। কোনো সন্ত্রাসকে জায়গা দিবে না সে তার বাড়িতে। কলেজে মায়েরা ফোন নিয়ে যায় না, আর এইটাই মায়েরা সবচেয়ে প্রবলেম হয়েছে বোধহয়। ফোন না আনার কারণে কাউকে কল করতে পারেনি। সবার নাম্বারে ফোনে সেভ আছে, কারো নাম্বারই তো মুখস্থ নেই, আর এই কারণে সে কাউকে কল করে জানতে পারেনি সে তার এক ম্যাডামের বাসায় এসেছে। বাবা এসে যেন নিয়ে যায়। অন্তরা ম্যাম নিজে রেখে আসতো, কিন্তু তার কি যেন কাজ পড়ে গিয়েছে। তাকে বাসায় রেখে দ্রুত বেরিয়ে যায়। মায়রাকে বলে গিয়েছে উনি এসে মায়রার বাড়ি রেখে আসবে। মায়রা বাড়ি এখান থেকে বেশ খানিকটা দূরে, তাই অন্তরা তার কাজ ফেলে মায়রাকে পৌঁছে দিতে পারেনি। তার কাজ শেষ করে মায়রাকে পৌঁছে দিবে বলে বেরিয়ে গিয়েছে। মায়রা আশেপাশে তাকালো, এই বাড়িতে তেমন কেউ দেখল না। একজন বয়স্ক মহিলা দেখল, যাকে কাজের মহিলা মনে হলো, আর একজন বয়স্ক লোক ছিল, একবার বাইরে বেরিয়েছিল। মারা চিন্তা হয়, অনেক রাত হয়েছে তো, আর এখন বাড়ি যাবে। বাবা টেনশন করছে নিশ্চয়, কে জানে না তো পারছে না। ইরফানের কথা মাথায় আসলে মুখটা মলিন হয়ে যায়। মনের কোণে প্রশ্ন উকি দেয়, উনি কি তাকে নিয়ে টেনশন করছে? তাকে নিয়ে যে এখন খুব কম ভাবে লোকটা। ভাবনার মাঝে অন্তরার গেস্ট রুমে প্রবেশ করে। মায়েরা অন্তরাকে দেখে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে অশান্ত কণ্ঠে বলে, ম্যাম আপনি কি আমাকে এখন রেখে আসতে পারবেন? অন্তরা বাইরে থেকে এসে চেঞ্জ করেনি, মায়েরাকে রেখে এসে একবার চেঞ্জ করবে। মৃদু স্বরে বলে, এসো, হাঁটতে পারছো এখন? মারা মাথা নেড়ে বলে, জি ম্যাম। অন্তরা মায়রাকে নিয়ে বাড়ি থেকে বের হয়। মায়রা এগিয়ে গিয়ে রাস্তার একপাশে সাইড করলো রাখা গাড়ির পাশে দাঁড়ায়। অন্তরা তার বাসার কাজের মহিলার সাথে টুকটাক কথা বলছে। মায়রা এদিক ওদিক তাকায়, হঠাৎই তার উপর যেন কেউ ঝাঁপিয়ে পড়ল। মায়রা মৃদু চেঁচিয়ে উঠল, তার হৃৎপিণ্ডে লাফিয়ে ওঠে। ইরফান শক্ত করে মায়রাকে নিজের সাথে জড়িয়ে নেয়। তার বডিতে যত শক্তি ছিল সব ঢেলে দিয়ে যেন মায়রাকে তার সাথে চেপে ধরা অদম্য চেষ্টা নামলো। মায়েরা দম আটকে আসে। মেয়েটা এক চুল পরিমাণ নড়তে পারে না। প্রথমে ভয় পেলেও কয়েক সেকেন্ড বুঝেছে এটা ইরফান। ইরফানের শরীরে থাকা পারফিউম স্মেল মায়েরা চিনতে ভুল করবে কি করে, কিন্তু মেয়েটি নড়তে না পেরে ভিতরে ভিতরে হাঁসফাঁস করে। কাপা কণ্ঠে থেমে থেমে বলে, ছাড়ুন আমার। ইরফান বোধহয় শুনতে পেল না মায়রার কথা। হাতের বাঁধন আরও শক্ত করল। মায়রার মনে হচ্ছে হাড়গোড় সব ভেঙে যাবে। হাঁপানো কণ্ঠে বলল, আমায় ছাড়ুন। হায় আল্লাহ। ইরফান থেমে থেমে বলে, কোথায় ছিলে তুমি? আমি অনেক খুঁজেছি তোমায়। মায়রা কেঁপে ওঠে। ইরফানের গলা ভীষণ অদ্ভুত লাগলো। সবচেয়ে বড় কথা, ইরফানের মুখে এরকম কথা আশা করা যায়? ইরফান মায়রাকে আর নিজের দিকে টানলো। মায়রার মনে হচ্ছে ওই কার্টুনের মোটো পাগলুর মতো চ্যাটকা লেগে যাবে নিশ্চয়। কিছুক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে দুহাতে মাঝে মায়রার দুগাল আলগে নিয়ে মায়রার মুখের দিকে তাকায়। অশান্ত কণ্ঠে বলে, কোথায় ছিলে তুমি? আর ইউ ওকে? কেউ কিছু করেছে তোমায়? অ্যাম হেয়ার, টেল মি। ব্যথা পেয়েছো কোথাও? কথাগুলো বলতে বলতে মায়রা দুহাত উল্টে পাল্টে দেখে। এরপর মায়রা দুগালে হাত রেখে বিচলিত কণ্ঠে বলে, টেল মি, আর ইউ ওকে? মায়রা ইরফানের দিকে বিস্ময় ভরা চাউনিতে তাকায়। ইরফানের চোখ দুটো দেখে মায়রা নিজেকে চোখ জ্বলে ওঠে। ইরফানের দু চোখে যেন রক্ত জমাট বেঁধেছে। মায়রা কিছু বলার আগে ইরফান আবারও দুহাতে মায়রাকে শক্ত করে তার সাথে জড়িয়ে নেয়। মায়রা বাখাড়া হয়ে রইল। অন্তরা তার কাছে মহিলাকে বিদায় দিয়ে তার
গাড়ির দিকে এগিয়ে আসে। কয়েক পা এগোতে তার পা থমকে যায়। ইরফান একদম মুখের ওপর রোড লাইটের তীব্র আলো আঁচড়ে পড়ছে। ফলস্বরূপ ইরফানকে স্পষ্ট দেখতে পেল অন্তরা। ইরফানের চোখ বন্ধ। অন্তরা চোখ নামিয়ে দেখল মায়েরা তার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে। তার শরীর কাঁপছে। অস্ফুট স্বরে আওড়ালো, ইরফান। ইরফান চোখ মেলে মায়েরাকে ছাড়তে নিয়ে ছাড়ল না। দৃষ্টি তার সামনে ভীষণ পরিচিত ঠেকল মেয়েটাকে। রাস্তার অপর পাশে রোড লাইটের আলো অন্তরার দিকে তাকায় ইরফানের। অন্তরাকে চিনতে একটু কষ্ট হলো না। ভুরুকুসকে সেকেন্ড কয়েক অন্তরার পানে চেয়ে থাকে। কপালে বিরক্তের ভাঁজ ফুটে ওঠে। অন্তরা নিজেকে সামলে নেয়। এবার পালালো না। এগিয়ে এসে বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করল, ইরফান তুমি এখানে? মায়েরা তোমার কে হয়? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। তার ম্যাম ইরফানকে চিনে। ইরফান বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু ইরফান ছাড়ল না মায়েরাকে। ভুরুকুচকে অন্তরার দিকে চেয়ে বিরক্ত কণ্ঠে বলল, ইউ আর এ ভেরি অ্যানোয়িং গার্ল। অন্তরা ইরফানের কথা অবাক হলো না, বরং মৃদু হাসল। তবে চোখ দুটো খুব ভালো করে মুছে নিল। তবুও বারবার ভিজে যাচ্ছে। অপরাধী চোখে ইরফানের দিকে তাকায়। ইরফানের চোখে মুখে রাগ ফুটে ওঠে। অন্তরা মায়েরার পিঠের দিকে তাকালো, যেখানে ইরফান শক্ত একজোড়া হাতের অবস্থান। শুধু বলেছিল ইরফান বাচ্চা মেয়ের সাথে বিয়ে হয়েছে, সেটাও ইরফানের ইচ্ছের বিরুদ্ধে। সেটা কি তবে মায়েরা? নাকি মায়েরা ইরফানের কোনো বোন? কিন্তু বোনকে কে এভাবে জড়িয়ে ধরে? ইরফান তো বউকে জড়িয়ে ধরা মানুষ নয়। সব থেকে বড় কথা, মায়েরার মতো মানুষকে ইরফান দু চোখে সহ্য করতে পারে না। যেখানে এই দৃশ্যটা অন্তরাকে কেমন গোলক ধাঁধায় ফেলে যেন। অন্তরা আবারও কিছু জিজ্ঞেস করতে নিলে তার আগে ইরফান সময় নষ্ট না করে মায়েরাকে ছেড়ে দ্রুত মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা বিচলিত কণ্ঠে বলে, কি করছেন? মেয়েটা তার ম্যামের সামনে এমন সিচুয়েশনে পড়ে ভীষণ লজ্জায় পড়েছে। ইরফান মায়েরাকে নিয়ে কয়েক পা এগিয়ে গিয়ে তার গাড়ি ড্রাইভিং সিটে আগে সে বসে। তারপর তার কোলে মায়েরাকে বসিয়ে দেয়। এরপর শব্দ করে গাড়ির দরজা লাগায়। মায়েরা পিট পিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। মেয়েটা বোঝার চেষ্টায় ইরফান কি করছে। ইরফান বাঁ হাতে মায়েরার কোমর জড়িয়ে ধরে। ডান হাত বাড়িয়ে মায়েরার মুখ লেগে থাকে ঘাম মুছে দেওয়ার যত্নের সহিত। মায়েরা মাথা হিজাব খুব সাবধানে খুলে মাথা থেকে নামিয়ে দেয়। গাড়ির গ্লাস তুলে নিয়ে এসি ছেড়ে দেয়। সব কাজ শেষে মায়েরার মুখের দিকে তাকায়। মায়েরা ইরফানের দিকেই চেয়ে আছে। দুজন চোখাচোখি হয়। ইরফান শক্ত কণ্ঠে বলে, এখানে কিভাবে আসলে? মায়েরা কেঁপে ওঠে। ইরফান চোখ দেখেই তার ভয় লাগছে। মায়েরা কিছু বলার আগে ইরফান মায়েরাকে তার কোল থেকে নামিয়ে ছিটে বসিয়ে দেয়। এরপর সে বাড়িতে বেরিয়ে গাড়ির দরজা লাগাতে দিলে মায়েরা দ্রুত বলে উঠে, কোথায় যাচ্ছেন? ইরফান মায়েরার দিকে তাকিয়ে ছোট করে বলে, আসছি, ওয়েট। এরপর শব্দ করে গাড়ির ডোর আটকে দেয়। মায়েরা কেঁপে ওঠে। ইরফান গটগট পায়ে অন্তরার সামনে গিয়ে দাঁড়ায়। অন্তরা ইরফানকে দেখে চোখ মুছে নিল। লাভের লাভ কিছুই হয় না, বারবার চোখ ভিজে যায় শুধু। নিজেকে সামলে ইরফানের দিকে তাকিয়ে বলে, ও কি তোমার বোন? অন্তরার কথা শেষ হতে না হতে ইরফান রাগান্বিত স্বরে বলে, বউ হয় আমার, নট বোন। তুমি ওকে এখানে নিয়ে এসেছ? বাট হয়। অন্তরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের কথা বলার ভঙ্গিমা অন্তরা মেয়েটার ভীষণ অবাক হলো। এভাবে বউ বলে স্বীকার করে নিল তার সামনে। ইরফান কি মেয়েটাকে বউ মানে? তার ভীষণ কষ্ট হলো, দম বন্ধ লাগলো। ভেজা চোখ জোড়ায় আবারও নতুন জলকানা আবির্ভাব হলো। অন্তরা চোখের পর্দায় সেই দিন ঘটনা ভেসে উঠল, যেদিন অন্তরা খুব শখ করে তার ভালোবাসার কথা ইরফানকে বলতে গিয়েছিল। ইরফান মাঠের এক কোণায় বেঞ্চে বসেছিল। সবাই অনেক কথা বলছিল, তবে ইরফান কেউ কিচ্ছু আশ করলেও হুহাস উত্তর করেছিল। হয়তো ফোনে মগ্ন ছিল। অন্তরা ইরফানকে গিয়ে একটু সাইড ডাকে। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, এখানে বলো অর আউট। অন্তরা অসহায় চোখে তাকায়। ইরফান এমন কেন? ভীষণ কাঠখোট্টা এক মানুষ। ইরফানের বিহেভিয়ার তাদের ফ্রেন্ড সার্কেলদের সবাই জানতো, তাই কেউ কিছু মনে করতো না। অন্তরাও সেম। ইরফানের বিরক্ত ভরা কণ্ঠ এভাবে চলে যেতে বলায় গায়ে না মেখে ইরফানকে অনেকবার রিকোয়েস্ট করে। শুদ্ধ ফাইস ওরাও ইরফানকে ঠেলে পাঠায়।
ইরফান চরম বিরক্ত নিয়ে একটু দূরে এসে দাঁড়িয়েছিল ঠিকই, তবে মনোযোগ ছিল ফোনে। অন্তরা হতাশ হয়, বুঝলো এভাবে বলতে হবে। এরপর গলা ঝেড়ে বলে, ইরফান আমার কিছু কথা আছে তোমার সাথে। ইরফান ফোনের মাঝে ডুবে অন্তরার দিকে তাকালো না, গম্ভীর গলায় বলে, বলো। অন্তরা বিরক্ত লাগে, আফসোস হয়। এই ছেলে সে কেন ভালোবাসলো, কেন অদ্ভুত। কিছু করার নেই, সে ভালোবাসে ইরফানকে। এতবার ইরফানের দিকে তাকে থেমে থেমে বলে, ইরফান আমি তোমাকে পছন্দ করি। ইরফান কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি ঘোরায়, তবে মাথা উঁচু করল না। ফ্রেন্ডরা একে অপরকে পছন্দ না করলে সেখানে ফ্রেন্ডশিপ হবে কি করে? সেই ভাবনা থেকে ইরফান আবারও ফোনে মগ্ন হয়ে গম্ভীর গলায় বলে, ওকে, আই লাইক ইউ টু। অন্তরা বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। উত্তেজনার কথা বেরোয় না মুখ থেকে। হঠাৎই শব্দ করে থেমে থেমে বলে ওঠে, ইরফান তুমি সত্যি আমাকে? মেয়েটা আর বলতে পারছে না উত্তেজনায়। যা আশা করেনি তা না চাইতেও পেয়ে যাওয়া যে ব্যাপার, অন্তরার ঠিক সেই অনুভূতি হচ্ছে। ইরফান অন্তরার অদ্ভুত কণ্ঠে ফোন থেকে চোখ তুলে তাকায়। অন্তরার দৃষ্টি দেখে ভুরু কুঁচকে বলে, হোয়াট? অন্তরা নিজেকে সামলে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুমি সত্যি আমাকে পছন্দ করো ইরফান? কবে থেকে পছন্দ করো? ইরফান বিরক্ত চোখে তাকিয়ে থাকে অন্তরার দিকে। এরপর চোখ নামিয়ে আবার ফোনের দৃষ্টি দেয়। অন্তরা হেসে বলে, তুমি আমাকে কবে বিয়ে করবে ইরফান? ইরফান বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে, রেগে বলে, হোয়াট ননসেন্স। অন্তরা হেসে বলে, তুমি তো বললে তুমি আমাকে পছন্দ করে বিয়ে করবে না আমাকে।